আসসালামু আলাইকুম। শুরু করছি পরিযান পর্ব ২৭। বউ দুই অক্ষরের শব্দটি সম্পূর্ণ নতুন পরী আর শায়েরের কাছে। পরী আজ কারো বউ, তাকে কেউ বউ বলে পরিচয় দিচ্ছে। শীতল স্রোত বইছে যেন শরীরে। পরী শায়েরের থেকে একটু দূরে দাঁড়ালো। মহিলাটিকে দেখে মনে হচ্ছে অবাক হচ্ছে। মধ্যরাতে কেউ যদি এসে বলে আমি বিয়ে করেছি, তাহলে তো অবাক হওয়ারই কথা। মহিলাটা দরজা ছেড়ে বের হয়ে এসে পরীর সামনে দাঁড়ালো। হারিকেন মুখের উপর ধরে দেখার চেষ্টা করলো। তারপর বলল, বউ? হ্যাঁ রে শেহরান, তুই মজা করস নাকি? এত রাতে কেউ মজা করে? আমার ঘরের চাবি দাও। এত রাতে বউ পাইলে কই? কার বউ লই আইসস? মাঝরাতে ঘুম ভাঙছে তো তাই উল্টাপাল্টা বকছো? চাবি দাও, আমি আমার বউরে নিয়ে ঘরে যাই। শায়রের মুখে বারবার বউ শুনতে লজ্জাবোধ করছে পরী। তবে এখন তার কিছু বলা বা করার নেই, তাই চুপ করে দাঁড়িয়ে আছে সে। ফুপু আবার বলে উঠল, আরে থাম, বউ কি এমনি ঘরে যাইব নাকি? নিয়ম আছে না? রাত দুপুরে আবার কিসের নিয়ম ফুপু? এখন সবাই ঘুমাচ্ছে, কাল সকালে যা করার করো। ফুপু শুনল না, দৌড়ে উঠোনে চলে গেল। হাঁক ছেড়ে ডাকতে লাগলো সবাইকে। পরি ভড়কে গেল মহিলার কাণ্ডে। সে চিৎকার করতে করতে বলল, ওরে ক্যাডা, কোথায় আসুস রে? হক গলে বাইর হ। সেহেরান বউ লই আইছে। ওরে হ্যারো না, আকবর, আবুল, বাবুরে। কানে হাত চেপে ধরে পড়ি। এই মহিলার গলার আওয়াজ কান দুটোই না নষ্ট হয়ে যায়। এই কথায় এসে পড়ল ও। বিস্ময় কিং কর্তব্য বিমূঢ় পড়ি। ওদিকে ফুপু ডেকে চলছে। ঝনাত ঝনাত করে দরজা খোলার আওয়াজ শোনা গেল। তিনজন দম্পতি বের হয়ে এলো আলো হাতে নিয়ে। হাই তুলতে তুলতে হেরনো নামের মহিলাটি এসে বলে, আরে খুশি না আপা? এত রাইতে চিল্লাও কেন? ডাকাত পড়ছে নাকি? হুদাক আমি কি চিল্লাই? দেখ, শেহরান বউ লইয়া আইছে। হেরোনা চমকে ওঠে খুশিনার কথায়। শায়ের বিয়ে করেছে? তবে তিনি এতে বেশ খুশি হলেন। ভাসুরের ছেলেকে এমনিতেই তিনি অপছন্দ করেন। বাবা মা মারা যাওয়ার পর সবাই শায়েরকে এড়িয়ে চলে। হেরোনা তো দেখতেই পারে না। তার উপর হেরোনার বড় মেয়ে চম্পা শায়ের বলতে পাগল। শায়ের এই বাড়িতে আসতোই না, বছরে ২-৩ বার আসে, তাও খুশি না ফুপুর কাছে। হেরোনা চিন্তায় ছিল কিভাবে শায়েরের থেকে মেয়েকে সরাবে। এখন দেখছে মেঘনা চাইতেই জল। সে উকি দিতে দিতে এগিয়ে গেল পরীর দিকে। মুখ ভেঙচে বলে, কই দেখি দেখি, এতিম পোলারে মাইয়া দিল কেডা? শায়ের চুপ করে রইল। এটা নতুন কিছু না, সহ্য হয়ে গেছে এসব। ছোট থেকে শুনে আসছে সে। খুশি না ধমক দিয়ে বলে, চুপ থাক, আগে অগরে ঘরে নেওয়ার ব্যবস্থা কর। থালায় কইরা কাদামাটি লইয়া আয়, বউ ঘরে তুলতে হবে তো। হেরোনা মুখ ঘুরিয়ে মেজো যা রিনাকে বলে, তুই যা, আমি চৌকি নিয়ে আহি। পরি সব কথাই শুনছে। এদের ব্যবহার ওর ভালো লাগছে না। এভাবে কষ্ট দিয়ে কথা বলার কি আছে? রাগ হচ্ছে হেরোনার উপর। রিনা একটা থালাতে করে ভেজা কাদা নিয়ে এসে উঠোনে রাখে। হেরোনা দুটো চৌকি এনে রাখলো তার সামনে। খুশিনা শায়েরকে উদ্দেশ্য করে বলে, এই স্যামরা, বউ লইয়া এখানে খাড়া আয়। শায়ের বুঝতে পারল এরা তাকে ছাড়বে না, তাই সে পরীর কাছে গিয়ে বলে, চলুন, না হলে এরা শান্ত হবে না। কি বউর লগে গুজর গুজর করস? হাত ধইরা আন। শায়ের হাত ধরল পরীর। তারপর এসে দুজন দুই চৌকির উপর দাঁড়ালো। খুশিনা একটা বাটিতে করে খানিকটা খেজুর গুড় এনে বলল, ও নতুন বউ, মুখ খুলো দেখি। মিরা মিরা খাও, তাইলে মিডা মিডা কথা কইবা। পরীর নেকাব খুলল না। সামনে তিনজন অচেনা পুরুষ দাঁড়িয়ে আছে। পরী শায়েরের দিকে তাকাতেই সে বলল, আমি ছাড়া আমার বউয়ের মুখ কোনো পুরুষেরে দেখা নিষেধ ফুপু। মনে হয় আসমানের পরী ধইরা আছে, কেউ দেখলে লইয়া যাইব। কথাটা বলে খিলখিল করে হাসতে লাগলো হেরোনা। সাথে রিনাও যুক্ত হলো। শায়ের মুচকি হেসে বলল, আসমানের পরী কিনা জানি না, তবে সে এখন আমার ঘরের পরী, বুঝলেন? হাসি বন্ধ করলেন ওনারা। খুশি না বললেন, তোরা ঘরে যা, আমি বনিয়া পরে যামু। হেরোনা চলে গেল, রয়ে গেল রিনা। আকবর আবুল বাবু নিজ ঘরে চলে গেল। খুশি না গুড় খাওয়ালো না। পরীকে বলে, ও বউ, এই কাদায় পা দাও দেখি।
পরি তাই করলো, কাদাতে পা ডুবিয়ে দিল। রিনা পা ধুয়ে দিল, তারপর সায়েরকে ওর ঘরের চাবি দিল খুশিনা। পরীকে সাথে নিয়ে পাশের ঘরে গেল সায়ের। চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে ওরা। খুশিনা এসে হারিকেন দিয়ে গেল। আলোতে পরি স্পষ্ট দেখতে পেল ঘরের ভেতরটা। ঘরের এক পাশে একটা পালঙ্ক, তবে বেশি বড় নয়, দুটো জলচৌকি আর একটা ছোট আলমারি। ঘরের বেশিরভাগ জায়গা খালি। ঘরটা যে সম্পূর্ণ টিনের তাও বুঝলো পরি। সায়ের এক পাশে ব্যাগ রেখে বাইরে চলে গেল। পরি আবার পুরো ঘরে চোখ বুলায়। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, হবেই বা না কেন? খুশিনা কয়েকদিন পর পর ঘর পরিষ্কার করে। অপরিষ্কার জায়গা সায়ের একদম পছন্দ করে না। মেকআপটা এবার পরি খুলল। মাথার ওড়না খুলতেই পিঠ ছড়িয়ে গেল ঘন চুলগুলো। পরনের শাড়িটা ঠিক করতে করতে খেয়াল করলো সে বেলি ফুলের ঘ্রাণ পাচ্ছে। তীব্র সে ঘ্রাণ অনুসরণ করে পরি জানালার ধারে গিয়ে দাঁড়ালো। জানালার পাশে একটা বেলি ফুল গাছ লাগানো, তাতে অনেক ফুল ধরেছে। জানালার গ্রিল ধরে পরি সুবাস নিতে ব্যস্ত হয়ে পড়ল। কম্বল আর বালিশ নিয়ে ঘরে ঢুকলো সায়ের। পরির দিকে প্রথমে চোখ গেল তার। পিঠ ছড়িয়ে দাঁড়িয়ে আছে পরি। সায়ের কথা না বলে পালঙ্কের উপর বালিশ আর কম্বল রাখলো। আল্লাহ, ওইখানে কি করো নতুন বউ? পরি চমকে পিছনে ফিরে তাকালো খুশিনার দিকে। সায়ের নিজেও তার ফুপুর দিকে তাকালো, কিন্তু খুশিনার মুখ থেকে টু শব্দটি আর বের হলো না। সে এক ধ্যানে পরির দিকে তাকিয়ে আছে। ফুপুর ভাবান্তর না দেখে তার দৃষ্টি অনুসরণ করে সেও তাকালো পরির দিকে। জোরে বলতে না পারলেও বিড়বিড় করে সে বলে উঠল, মাশাআল্লাহ। খুশিনা ভাবল সে বোধহয় স্বপ্ন দেখতেছে। তার সায়েরের জন্য এত সুন্দর মেয়ে আল্লাহ রেখেছেন, এটা তিনি কল্পনাও করতে পারেননি। পরির দিকে দৃষ্টি রেখে তিনি এগিয়ে গেলেন। থুতনিতে হাত রেখে বললেন, আমার শেহরান এত সুন্দর বউ আনছে, চাঁদের লাহান চেহারা। ও শেহরান, তোর ভাগ্য যে ভালা তা এতদিন বুঝি নাই রে। স্বামী নিয়া সুখী হও মা, আমার শেহরান বলো বড় ভালা গো নতুন বউ। পরি সায়েরের দিকে তাকালো। সে এখনো চোখের পলক ফেলতে পারেনি। মনে হচ্ছে চোখের পলক ফেললে পরি উধাও হয়ে যাবে। সায়েরকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আড়ষ্ট হলো পরি। মাথা নিচু করে ফেলল তখনই। খুশিনা বলল, হলদির ঘ্রাণ এখনো গায়ে আছে তো? এই রাইত বেড়াইতে জানালার ধারে কি করো? তেনারা আশেপাশে আছে গো, রাইতের বেলা বুঝি বাইরে যাও? খুশিনা বিদায় নিয়ে ঘরে চলে গেল। সায়ের জানালা বন্ধ করে দিল। এখনো কি করবে ভেবে পাচ্ছে না। উসখুস লাগছে। নতুন বিয়ে করলে কি সবাই এরকম অস্বস্তিকর অবস্থায় পড়ে? আগে তো পরীর সাথে কথা বলতে এরকম হতো না, আজ বউ বলে কি এরকম হচ্ছে? কিছুক্ষণ চোখ বন্ধ করে দাঁড়িয়ে থেকে চোখ মেলল সে। পরি পালঙ্কের ধার ঘেঁষে দাঁড়িয়ে আছে। সায়ের বলল, আপনার বাবার মতো ঐশ্বর্য নেই আমার। জানি না আপনাকে ঠিক কতটা ভালো রাখতে পারবো, তবে আপনাকে ভালো রাখার সব রকমের চেষ্টা আমি করব। এখন ঘুমিয়ে পড়ুন। পালঙ্কের উপর উঠে বসে পড়ি। কম্বলটা গায়ে জড়িয়ে নিয়ে শুয়ে পড়ল সে। কিন্তু সায়ের জলচকিতে বসে রইল। পরি ভাবল বাকি রাতটুকু কি সায়ের ওভাবেই কাটাবে নাকি? শীত অনেক, কষ্ট হবে তো, কিন্তু এ কথা মুখ ফুটে পরি বলতে পারে না। আজ লজ্জায় মুখের কথা আটকে আসছে বারবার। সকালে বেশ দেরি করেই ঘুম ভাঙে পরির। আড়মোড়া ভেঙে উঠতেই পাশে তাকালো, সায়ের নেই। জলচৌকি ফাঁকা। কখন ঘুম থেকে উঠল সে? পালং থেকে নেমে বাইরে আসতে যেও থেমে গেল পরি। না জানি বাইরে কতজন পুরুষ আছে। পরির আর যাওয়া হলো না, তাই চুপ করে বসে রইল। কিছুক্ষণ পর একদল মহিলা এলো ঘরের মধ্যে। পরির চট করে দাঁড়ালো ওনাদের দেখে। মহিলাগুলো পরীকে দেখে হা করে তাকিয়ে আছে। একজন বলল, আমাকে শেহরানের কপাল গো, মেলা সুন্দর বউ পাইছে। শেহরান রে ধইরা আনতো, দেহি পাশে খাড়াইলে কেমন দেখায়। হ্যাঁ তো কামে ব্যস্ত গো, বউ লুকাইতে বেড়া দিতেছে। কলপার বেড়া দিছে আর এখন নিজের ঘরের পাশে বেড়া দিতেছে। সুন্দরী বউ বইলা কথা। দুজন মহিলা হাসতে হাসতে বের হয়ে গেল। একটু পর তারা সায়েরকে টেনে হিচড়ে ঘরে নিয়ে এলো। ধাক্কা দিয়ে পরীর দিকে পাঠিয়ে দিল। সায়ের কোনো রকম পরীর গায়ে পড়ার থেকে বেঁচে গেল। নিজেকে সামলিয়ে সে পরীর পাশে দাঁড়িয়ে বলল, তোমরা এখন যাও তো,
অনেক হয়েছে, এবার যাও। হাসির তোর যেন বাড়ল সবার। একজন বললেন, বুঝছি তো, বউ লইয়া এখন একলা থাকতে চাও, তা ভালা কইরা কইলেই পারো। একজন ধাক্কা দিল পরীকে, পড়ে গিয়ে পড়ল শায়ের উপর। পরবর্তী ধাক্কা দেওয়ার আগে শায়ের এক হাতে পরীকে জড়িয়ে ধরে ঘুরিয়ে এনে বলে, তোমরা যাবে? এত রসিকতা আমার বউ পছন্দ করে না, যাও তো। হাসি তামাশা করতে করতে সবাই চলে গেল। শায়ের এখনো পরীকে আগের মতোই ধরে রেখেছে। খেয়াল হতে শায়ের সরে দাঁড়িয়ে বলল, ক্ষমা করবেন, আপনাকে বাঁচাতে আপনাকে ছুতে হয়েছে, আর কখনোই তা হবে না। আসলে ওনারা মজা করছিলেন, কিছু মনে করবেন না। পরী ঠায় দাঁড়িয়ে রইল সেখানে। শায়ের পরীকে নিয়ে কলপাড়ের দিকে গেল। পরী দিনের আলোতে চারিদিক চোখ বুলাতে লাগলো। শায়ের তার ছোট্ট ঘরের চারপাশে টিনের বেড়া দিয়ে ফেলেছে ইতিমধ্যে। এত কাজ সে করলো কখন? নিশ্চয় অনেক ভোরে উঠেছে ঘুম থেকে। তখনই ওর মন পড়ল, কাল তো শেষ প্রহরে ঘুমিয়েছে সে, তাহলে শায়ের নিশ্চয়ই জেগেছিল। এসব ভাবতে ভাবতে কলপারে গিয়ে মুখ হাত ধুয়ে নিল। বাইরে আসতেই সে দেখল শায়ের গামছা হাতে দাঁড়িয়ে আছে। পরে আসতেই শায়ের গামছা এগিয়ে দিল। পরেও নিয়ে মুখমণ্ডল মুছে নিল। তখনই দুটো মেয়ের আগমন ঘটে সেখানে। চম্পা দৌড়ে এসে জিজ্ঞেস করে, শেহরান ভাই, আপনি নাকি বিয়া করছেন? করেছি। চম্পা আর কিছু জিজ্ঞেস করার আগেই তার চোখ গেল পরীর উপর। পরীও চম্পার চোখে চোখে চোখ রাখে। মেয়েটাকে বেশ শৌখিন মনে হলো পরীর। চুলগুলো বেনুনি করা, চোখে গাঢ় কাজল দেওয়া আর ঠোঁটে লিপস্টিক। বোঝাই যাচ্ছে মেয়েটি সাজগোজ করা পছন্দ করে। কিন্তু হঠাৎই মেয়েটার চোখের দুটো ছলছল করে উঠল। কিছু বুঝে ওঠার আগেই পেছনের মেয়েটি এগিয়ে এসে বলে, শেহরান ভাই, কত সুন্দর নতুন ভাবি, আসমানের চাঁদের মতন। তা কেমন আছো ভাই? মেলাদিন পরে আইলা। ভালো, তুই কেমন আছিস? খুব ভালো আছি আমি। চম্পা দৌড়ে চলে গেছে। তা দেখে চামেলি হেসে বলল, আপায় কষ্ট পাইছে ভাই, তোমার লাইগা কত রুমাল সেলাই করছে, আর তুমি বিয়া কইরা আনলা। চামেলি হাসতে লাগলো। পরী অবাক হয়ে গেল। মেয়েটা কষ্টের কথা বলছে আবার হাসছে, আজব। শায়ের চামেলি ঘরে যেতে বলে নিজেও পরীকে নিয়ে ঘরে এলো। পরীর সামনে কি সব বলছিল। পরী এখন কি ভাববে? বড্ড সহজ সরল চামেলি, সব কথাতেই হাসবে। সুখ দুঃখ সব কিছুতেই ওর হাসি থামে না। সকাল গড়িয়ে দুপুর গড়িয়ে রাত হয়ে গেল। পরী এতক্ষণ ঘরের বাইরে ছোট্ট উঠোনে বসেছিল। এমনি এমনি নয়, খুশিনা ফুপু একগাদা মহিলাদের সঙ্গে পরীর সাক্ষাৎ করাচ্ছে। বিরক্ত হলেও চুপ থাকতে হচ্ছে পরীর। ইচ্ছা করছে ছুটে ঘরে যেতে, কিন্তু পারছে না। সন্ধ্যা হয়ে আসছে বিধায় খুশিনা পরীকে ঘরে যেতে বলল। ঘরে আসতেই পরী দেখল শায়ের ঘুমাচ্ছে। কাল রাতে একটু ঘুমাতে পারেনি সে, তাই সেই দুপুরে খেয়ে ঘুমিয়েছে, এখনো ওঠার নামগন্ধ নেই। পরী কি করবে ভেবে পাচ্ছে না। একটাই ঘর, তাই অন্য কোথাও যেতেও পারছে না। তাই জলচৌকির উপর বসে রইল। রাতের খাবার খুশিনা ফুপু ওদের ঘরে এনে খাওয়ালো। তারপর তিনি চলে গেলেন। খাওয়ার পর পরীর শীত যেন তরতর করে বাড়ল। টিনের ঘরের ফাঁক দিয়ে নিশে এসে ঢুকছে। পরী তাড়াতাড়ি কম্বল গায়ে জড়াতেই চোখ পড়ল শায়েরের দিকে। সে কালকের মতোই বসে আছে। পরী ভাবল, আজকেও এইভাবে বসে থাকবে নাকি? এই শীতে এভাবে বসে থাকাটা ঠিক বলে মনে হলো না পরীর। তাই সে বলে, আজকেও কি এভাবে বসে থাকবেন নাকি? শায়ের বোধহয় অন্য কিছু ভাবছিল, তাই সে অপ্রস্তুত হয়ে বলে, বলছি ঘুমাবেন না? সারা রাত ওভাবে বসে থাকার চিন্তা করছেন নাকি? শায়ের বেখেয়ালিভাবে বলে, ঘুমাবো কোথায়? আপনার মাথায় কি সমস্যা আছে নাকি? আপনি না সাহসী পুরুষ, তাহলে বউয়ের পাশে ঘুমাতে ভয় পাচ্ছেন কেন? আমি ভয় পাবো কেন? ঘুমাতে কি কেউ ভয় পায়? দেখতেই তো পাচ্ছি ভয়ে কাঁপছেন। ভয়ে ভয়ে না, শীতে কাঁপছি। বলতে বলতে শায়ের ও উপর পাশ দিয়ে পালঙ্কে উঠে বসে। পরী মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল। রাত গভীর, ঘুমে মগ্ন পরী। শীতের মধ্যে কম্বলের উষ্ণতা বেশ লাগে পরীর, কিন্তু হঠাৎই ওর ঘুম যেন হালকা হয়ে এলো। পরী অনুভব করতে কেউ ওর গায়ে হাত বিচরণ করছে, কিন্তু ও ঘুরতে পারছে না। শরীর এত ভারী হয়ে গেছে যে সে নড়তেই পারছে না। হাতটা যেন পরীর শাড়ির আঁচল টেনে ধরেছে।
আঁচলটা জোরে টান দিতেই পরি যেন শক্তি ফিরে পেল। উঠে বসলো শয্যা ছেড়ে। এই শীতের মধ্যে দিয়েও পরি ঘামতে লাগলো।